বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম। আজকে তোমাদেরকে আমি রিপোর্টেড স্পিচে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তখন আমরা সেই ধরনের ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থাকলে তার ন্যারেশন চেঞ্জ আমরা কিভাবে করি সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সেই নিয়ম কানুনগুলো তোমাদেরকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে বলবো, তোমাদের যেন মনের মধ্যে কোনো রকমের প্রশ্ন আর না থাকে। খুব ইন্টারেস্টিং ভিডিও হবে, তোমরা দেখো, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে লাইক করো। তোমাদের একটা লাইক করলে অনেক এনকারেজমেন্ট আমাদের বাড়ে, আমরা আরো উৎসাহী হয়ে নতুন নতুন ভিডিও, আকর্ষণীয় ভিডিও তোমাদেরকে পরিবেশন করতে পারি। যাই হোক, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন হবে, আমি এখানে লিখি আগের দিন বলা হয়েছিল যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা চিনবো কিভাবে। দেখো, ভিতরের যে অংশটা হয় অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হবে, অথবা অর আমাদের কোনো একটা WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, ঠিক আছে? আর শেষে একটা এই চিহ্ন থাকবে। WH ওয়ার্ড কোনগুলো তোমরা সকলেই জানো, তবু লিখে দেই। হোয়াট, ওয়েন, হুইচ, হাউ, ওয়্যার ইত্যাদি যে সমস্ত ওয়ার্ডগুলি বেশিরভাগ তো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, এই জন্য এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা কি বলি না, WH ওয়ার্ড। আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এই সমস্ত শব্দ দিয়ে যখন আমরা প্রশ্ন করি না, সেই প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে দিতে পারি না। আমাদেরকে কিছু একটা বলে সেই কোশ্চেনের উত্তরটা দিতে হয়। যেমন যদি বলি যে হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, এর উত্তর আমি কিন্তু ইয়েস বা নো দিয়ে দিতে পারবো না। এর উত্তর আমাকে দিতে হবে আই লিভ অ্যাট, এটা কোনো জায়গার নাম, কালনা, আই লিভ অ্যাট গুমা, আই লিভ অ্যাট বিড়া, আই লিভ অ্যাট ঠাকুরনগর, এরকম আমাদেরকে লিখতে হবে। আর যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে সেখানে এই মুখে WH ওয়ার্ডটা থাকবে না। যেমন যদি এখন বলি যে আর ইউ ইটিং, আর ইউ ইটিং নাও, এর মানে কি বন্ধুরা? এর মানে হচ্ছে তুমি কি এখন খাচ্ছ? দেখো, খুব সহজে বুঝতে পারছি আমরা। এর উত্তর হয় ইয়েস দিতে পারি, যদি খাই তাহলে দেবো ইয়েস, আর যদি না খাচ্ছি তো তাহলে আমরা কি দেবো, নো। তাই যখন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু না হবে যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো, সেই সমস্ত গুলোকে আমরা বলি না ইয়েস নো কোয়েশ্চেন বলি, এবং এই ইয়েস নো কোয়েশ্চেন গুলো আমাদেরকে মানে আমরা এই WH ওয়ার্ড ছাড়া এই অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের শুরু হয়। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই WH ওয়ার্ড দিয়ে শুরু হলে আমরা সেই রিপোর্টেড স্পিচের আমরা ন্যারেশন চেঞ্জ কিভাবে করি। আর যদি WH ওয়ার্ড দিয়ে শুরু না হয়, অর্থাৎ ইয়েস নো কোয়েশ্চেন হয়, মানে অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয়, তাহলে আমরা সেই প্রকারের সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করি। বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও এটা, তোমরা ভালো করে দেখো। তোমরা সকলেই শিখতে পারবে, সকলেই শিখতে পারবে। তোমাদের যদি কোনো রকমের মনে প্রশ্ন থেকে থাকে যে, বা তোমাদের যদি এরকম কোনো রকম ধারণা থেকে থাকে যে আমি এটা পারবো না বুঝি, খুব কঠিন, একদমই কঠিন নয়। আমি চেষ্টা করছি তোমাদেরকে এই যে কঠিন তোমরা ভাবছো, এই ভাবনা থেকে তোমাদেরকে বার করে কিভাবে আনা যায়। দেখো বন্ধুরা, আমি এর জন্য এখানে দুটো টেবিল করছি। একটা কি লিখছি এদিকে, যদি WH ওয়ার্ড দিয়ে শুরু, একটা লিখছি অক্সিলিয়ারি ভার্ব, সেটা যদি WH ওয়ার্ড দিয়ে শুরু না হয় তাহলেই সেটা বুঝতে পারবে যে এটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু। একদম ইজি জিনিস। দেখো আমরা কিভাবে করছি এগুলো। যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে আমরা প্রথমে লিখে দিচ্ছি বাইরের সাবজেক্ট, বাইরের সাবজেক্ট প্লাস এখানে বন্ধুরা আস্কড, আস্কড কথাটাকে লিখবে। আমি এখানে আস্কড লিখলাম, এটাকেই ধরে নিয়ে যে আমাদের রিপোর্টিং ভার্ব যেটা থাকবে সেটা পাস্ট টেন্সে থাকবে, আমি এটাকে ধরে নিয়ে এখানে আস্কড লিখছি। যদি সেরকম না থাকে আমাদের কিন্তু সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। যাই হোক, সেটাকে আমি পরে আবার তোমাদেরকে বলবো। প্লাস বাইরের অবজেক্ট, অর্থাৎ যাকে বলছে তার নামটাকে এখানে লিখতে হবে, না বললে লিখবো না। প্লাস যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, যে WH ওয়ার্ডটা থাকবে সেই WH ওয়ার্ডটাকে এখানে আমরা লিখে দেবো। এইবার বন্ধুরা,
ইন্টারোগেটিভ সেন্টেন্স এর পরেই যেটা আমরা লিখবো সেটা হচ্ছে অর্থ অনুযায়ী ভিতরের সাবজেক্ট। সেটা তোমাদেরকে আমি গত ভিডিওতে বলে দিয়েছিলাম যে আই ইউ থাকলে সেটাকে আমরা কিভাবে মানে ভেবে বা বুঝে নিয়ে লিখবো। তোমাদেরকে আমি এক্সাম্পল দেওয়ার সময় বুঝিয়ে দিচ্ছি সেটা। এইবার টেন্স অনুযায়ী ভিতরের ভার্ব। এইবার অর্থ অনুযায়ী ভিতরের অবজেক্ট প্লাস অন্যান্য। বন্ধুরা দেখো কটা জিনিস প্রশ্নে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে চিহ্নটা নোট অফ ইন্টারোগেশন সেটা থাকবে। যেমন দেখো এটা আমি একটা কোয়েশ্চেন মনে করো, রাম সেড টু মি ওয়্যার হ্যাভ ইউ গন, এই চিহ্নটা কিন্তু শেষে থাকবে, তবেই তো আমরা বুঝবো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু দেখো এখানে পরে কি লেখা আছে যে উত্তরে ভুলেও ওই নোট অফ ইন্টারোগেশন মানে জিজ্ঞাসাবোধক চিহ্ন লিখবে না, ওটা কিন্তু দেওয়া যাবে না, ফুল স্টপ দেবে। ঠিক আছে, আমি একটা করে দিচ্ছি, রাম সেড টু মি ওয়্যার হ্যাভ ইউ গন। ঠিক আছে, তা এটা এটা কি আছে, ডব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে এই যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা এই নিয়মটাকে ফলো করব। প্রথমে বাইরের সাবজেক্ট রাম, জিজ্ঞাসা করছে সেই জন্য কি লিখছে এখানে আস্কড, এটা পাস্ট টেন্স আছে আস্কড। আর মনে রাখো এই টুটা কিন্তু হবে না, হ্যাঁ, আস্কড মি। ওকে, এইবার কি লিখবো যে তাহলে এটা কি হলো বন্ধুরা, রাম আস্কড মি ওয়্যার আই হ্যাড গন। এখানে আই হয়েছে কেন, যেহেতু বলছে কাকে, আমাকে বলছে মি, আমাকে বলছে, আমাকে যদি কেউ ইউ বলে আমাকে কেউ বলছে ইউ, তার মানে ইউ মানে কে, আমি। একটু করে ঠান্ডা মাথায় তোমরা ভাবো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এখানে যেহেতু যদি কেউ আমাকে তুমি বলে আমাকে যে কেউ বলতে পারে তুমি, যদি আমাকে উদ্দেশ্য করে কেউ তুমি বলে তাহলে সেই তুমি মানে কিন্তু আমি। ঠিক আছে, সেখানে সেই জন্য কি হচ্ছে না ওয়্যার আই, তারপরে এখানটায় দেখো ভার্বটা কিন্তু আগে এসছে, সরি সাবজেক্টটা আগে এসছে, এই সাবজেক্ট আগে এসছে, ভার্বটা কিন্তু পরে যাবে। এখন এখানে হ্যাভ আছে, হ্যাভ থাকলে কি হবে, হ্যাড হবে, আমরা জানি। গতকাল কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি, আগের ভিডিওটাকে তোমরা একটু দেখে নাও, তোমরা সবাই বুঝতে পেরে যাবে যে কেন এখানটা আমি হ্যাড লিখলাম, এখানে হ্যাভ আছে, হ্যাভটা হ্যাড হয়েছে। ঠিক আছে, আর এই যে নিয়মটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু আর অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, এই দুটো নিয়মের মানে এই দুটো যে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তার নিয়মটা একই, শুধুমাত্র এক জায়গায় একটুখানি পার্থক্য আছে, এখানে ডব্লিউএইচ ওয়ার্ডের জায়গায় ডব্লিউএইচ ওয়ার্ডটা বসে যায়, আর যদি এইখানটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু না হয় শুধুমাত্র ওই জায়গাটাতে আমরা ইফ বা ওয়েদার লিখি, বাদ বাকি সব কিন্তু একই। তোমরা এইটা আর এইটা তোমরা একটু ভালো করে দেখো, বুঝতে পারবে। রাম আস্কড মি, এখানে হোয়ার ছিল, হোয়ার বলে এখানে হোয়ার এসেছিল, এখানে হোয়ার নেই, হ্যাভ আছে, ওই জন্য এখানে ইফ বা ওয়েদার লিখলাম। এই যে ইফ বা ওয়েদার, তারপরে ভিতরে সাবজেক্ট আই, আমাকে বলছে তুমি সেই জন্য আই, তারপরে হ্যাড গন, এই হ্যাভ আছে বলে হ্যাড, তারপরে ভিতরি গন, একদম ইজি জিনিস। এইবার এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের তোমাদের দুটো জায়গাতে একটু সমস্যা হতে পারে, আমি তোমাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি, তোমরা এক্ষুনি বুঝতে পারবে কি সমস্যা। তোমাদেরকে যেটা বলছিলাম, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তোমরা দেখো যে এইরকম আছে, যে প্রথমে ডু বা ডাজ আছে, এর আগে একটা ডব্লিউএইচ ওয়ার্ড থাকতে পারে, থাকলে পরে এই এরকমই হবে, না থাকলেও এরকমই হবে। যদি দেখো যে ডু বা ডাজ আছে, তারপরে সাবজেক্ট, তারপরে ভি ওয়ান আছে, এইভাবে যদি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্ন যদি এই হয়, যদি স্ট্রাকচারটা এরকম থাকে, তখন তোমরা কি লিখবে, শুধু এই সাবজেক্টটা অর্থ অনুযায়ী বুঝে নিয়ে আগে লিখবে, তারপরে এই ডু বা ডাজ আর এই ভি ওয়ান এই দুটোকে একসঙ্গে মিলিয়ে এখানে কি হয়ে যাবে না ভি টু হয়ে যাবে। এখানে ডু বা ডাজ আছে বলে এর জন্য যেন তোমরা আবার ডিড টিট কিছু যেন তোমরা লিখে দিও না, আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। আর যদি তোমরা দেখো যে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান আছে, তাহলে তোমরা কিন্তু সাবজেক্টটাকে অর্থ বুঝে আগে লিখে নেবে, তারপরে এই দুটোকে মিলিয়ে তোমরা কি লিখবে, হ্যাড প্লাস ভি থ্রি লিখবে। ওকে, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো না, ওইটাই না, রাম সেইড টু রমা, ডিড
ইউ ক্যাচ ফিশ। ডিড ইউ ক্যাচ ফিশ? বন্ধুরা দেখো কিভাবে লিখছি উত্তরটা। এটা কি ডিড দিয়ে শুরু হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার মানে আমার কিন্তু এই নিয়মটাতে হবে, কারণ এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু। প্রথমে বাইরের সাবজেক্ট লিখলাম রাম, সেড টু আস্কড, এই রমা রমা লিখে দিলাম। এইবার ইফটাটা আমাকে লিখতে হবে। এইবার কি লিখবো দেখো, ইউ আছে, ইউ মানে কি তুমি। আগের ক্ষেত্রে আমাকে বলছিল তুমি, আমি আমাকেটা লিখেছিলাম আই। এখন এখন বলছে কাকে, রাম কাকে বলছে বন্ধুরা, রমাকে বলছে। রমাকে বলছে তুমি, তাহলে তুমি মানে কে, রমা। আচ্ছা রমাকে ছেলে না মেয়ে, রমা মেয়ে, খুব ইজি। তাহলে এখানে ইউটা আমাদের কি হয়ে যাবে, রমা যেহেতু মেয়ে আমাদের এখানে ইউটা সি হয়ে যাচ্ছে। তা রাম আস্কড রমা ইফ সি। এইবার আসল জায়গাটা দেখো বন্ধুরা, এখানে কি ডিড ছিল, ভি ওয়ান ছিল, মাঝখানে সাবজেক্ট ছিল, এই ডিড, এই সাবজেক্ট, এই ভি ওয়ান, এটা থাকলে কি হয়ে যাবে, সাবজেক্ট হবে। এই লিখে দিয়েছি সাবজেক্ট সি। এইবারে হ্যাড প্লাস ভি3, এই হ্যাড আমাকে লিখতেই হবে। আর ভি3 বন্ধুরা এইখানে ক্যাচটা ভি1 আছে, এর যে ভি3 হবে সেটা এখানে লিখবো কি বন্ধুরা, গট। ওকে, রাম আস্কড রমা ইফ শি হ্যাড গট ফিশ। এই শেষে কিন্তু ফুল স্টপ ভুলে যাও না। আমি দেখেছি স্টুডেন্টরা অনেকেই 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 এই জিজ্ঞাসা চিহ্ন এখানে আছে বলে তারাও কিন্তু এখানে জিজ্ঞাসাবোধক চিহ্নটাই দেয়, যেটা কিন্তু ভুল। পরীক্ষায় লিখলে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে স্যার ম্যাডাম কিন্তু নাম্বার কেটে দিয়েছেন এখান থেকে। ঠিক আছে, আর যদি এখানটায় ডু বা ডাস দিয়ে থাকতো, মনে করো যদি এরকম থাকে যে রাম সেইড টু ইউ, কমা ইনভার্টেড কমা, why do you punish me, থাকতে পারে যে রাম সেইড টু ইউ, রাম asked you, why WH ওয়ার্ড লিখে দিলাম why। এইবার ডু, ডু আছে ইউ আছে পানিশ, ডু সাবজেক্ট ভি1, এই ডু বা ডাস সাবজেক্ট ভি1 থাকলে আমরা কি করব, প্রথমে সাবজেক্টটাকে লিখবো ইউ আছে। ইউ মানে কিনা রাম সেড টু ইউ, রাম তোমাকে বলছিল তুমি। এখন যদি তোমাকে কেউ তুমি বলে একটুখানি তোমরা হিসেব করে নিও, তোমাকে যদি কেউ তুমি করে বলে তাহলে সেই তুমি মানে তুমিই হবে। তাহলে ওয়াই ইউ, এখানে ডু আছে, পানিশ আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, ভি2 পানিশড মি, আমাকে, তুমি কেন আমাকে শাস্তি দাও। তাহলে আমাকে মানে কি বন্ধুরা, রাম বলছে আমাকে তোমরা শাস্তি দাও, আমাকে তুমি শাস্তি দাও কেন। তাহলে আমাকে মানে কাকে, না রামকে, রামকে ছেলে, তাহলে ছেলের অবজেক্টিভকে সেখানে কি হয়ে যাবে, হিম। ঠিক আছে, তোমরা এই যেটাকে বলা হলো তোমরা খুব ভালো করে যেখানে যেখানে প্রয়োজন তোমরা স্ক্রিনশট তোলো, স্ক্রিনশট তুলে তোমরা ভালো করে লিখে নাও। জিনিসটাকে তোমরা আস্তে আস্তে পড়ো, বোঝো, বুঝে তোমাদের বইয়ে অনেক এক্সারসাইজ আছে, তোমরা সেগুলোকে করো। কোনোটা যদি তোমাদের আটকে যায় একদম তোমরা নির্দ্বিধায় কমেন্ট সেকশনে আমাকে লিখে দাও, আমি তোমাদেরকে উত্তরটা বলে দেবো। আর তোমাদেরকে আমি করবার জন্য কিছু এইচডব্লিউ দিচ্ছি। বন্ধুরা এই কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে দিলাম, তোমরা এগুলোকে করো, সলভ করে তোমরা আমাকে কমেন্টে পাঠাও, আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। আর কোনোটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গাটা মনে করো তোমরা বুঝতে পারলে না, একদম নির্দ্বিধায়, তোমাদেরকে আগেও বলেছি অনেকবার, আবারও বলছি, তোমরা একটু আমাকে অবশ্যই কিন্তু জানিও যে তোমরা কোন জায়গাটা বুঝতে পারছো না। আর একটা কথা, তোমরা যে যে টপিকের উপর তোমাদেরকে একটু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে জানাও, আমি তোমাদেরকে সেই টপিক নিয়ে অবশ্যই আলোচনা করে দেবো। তোমাদের পরীক্ষাও চলে এসছে, অ্যানুয়াল পরীক্ষা। তো অনেক স্কুলে হয়তো হওয়ার কথা ছিল একটু আগে, কিন্তু অ্যানুয়াল পরীক্ষা পিছিয়ে গেছে বোধহয়। তোমাদেরও মনে হয় 1 তারিখ থেকেই বোধহয় সম্ভবত শুরু হবে। উম, পরীক্ষা সবাই তোমরা ভালো দাও এই প্রার্থনা করি, এবং তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে থাকো।